হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের সাথে রয়েছে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। তিনি হচ্ছেন নন্দন ঘোষ। তার সিনেমা গেট আপ কিংসুক, সেই সিনেমার ট্রেলার আমি অলরেডি রিভিউ করেছি। না দেখে থাকলে অবশ্যই দেখে এসো। তো দাদাকে সবার আগে ওয়েলকাম আমার চ্যানেলে। হ্যালো হ্যালো মৈনাক, কেমন আছো? হ্যাঁ দাদা, ভালো আছি। সবার ফার্স্টে বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি মৈনাক, আমি ভালো আছি। বেশ কিছু জিনিস নিয়ে এখন একটু ব্যস্ত, মানে যেহেতু ছবিটি ফিল্ম ফেস্টিভ্যালে অলরেডি একটা স্ক্রিন হয়েছে। মানে একটা অলরেডি শো হয়ে গেছে, আর একটা শো 11 তারিখ হবে রবীন্দ্র সদনে 6:30 থেকে। সো এইটাই নিয়ে আর কি এখন কাজকর্ম চলছে, প্রমোশন এটা। বল। তো দাদা, সবার ফার্স্টে তোমাকে যেটা জিজ্ঞেস করব, তুমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, মানে তুমি একটা ছবি বানিয়েছো গেট আপ কিংসুক। তার আগেও বেশ কিছু তুমি কাজ করেছো, তোমার আমি চ্যানেলে দেখলাম। তো এই যে সিনেমার প্রতি ইন্টারেস্টেড হওয়াটা তোমার কোথা থেকে যদি বলো? তোমার তো মানে বাড়ি তো হচ্ছে কাকদ্বীপে। হ্যাঁ, আমার বাড়ি কাকদ্বীপে। আমার অ্যাকচুয়ালি ফিল্মে ইন্টারেস্টের খুব ছোটবেলা থেকে। আর ওটা যেটা হয়েছে সেটা খুব অর্গানিক্যালি, কারণ আমার বাড়িতে বেশ কিছু সদস্য এমন রয়েছেন যারা খুব সিনেমা ভালোবাসেন দেখতে, এবং এমন নয় যে তারা ছবির সাথে কেউ যুক্ত, কিন্তু তারা সিনেমা লাভার্স। যেমন আমার ছোট মামা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। আমার ছোট মামা অসম্ভব সিনেমা ভক্ত একজন মানুষ, এবং ইজ এ ভেরি লার্নেড ম্যান। বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে উনি খোঁজ রাখেন, এবং সেইগুলো নিয়ে উনি রেগুলার বেসিসে চর্চা করেন। এবং মামার কাছ থেকেই প্রথম, মানে ক্লাসিক বেঙ্গলি সিনেমা যেগুলো 50s 60s সেগুলো দেখা। আমার মা প্রচন্ড 90s 80s এর হিন্দি ছবির ভক্ত। তো মায়ের সাথে বসে সেই ছবিগুলো দেখা হতো। আমার পিসি, উনি এখন নেই আমাদের সাথে, দাদামা বলে ডাকতাম, উনি প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চিরঞ্জিত, তাপস পাল, এই যে টাইমটা ছিল সেই টাইমটার সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। তো আমি ওনার সাথে একটা আলাদা ট্রেনিং। আমার দাদু অর্থাৎ মায়ের বাবা, তিনি উত্তম সুচিত্রার খুব ফ্যান, সাবিত্রী চ্যাটার্জির ফ্যান। ওই ছবিটা দেখা শুরু করি। তো ওটা তখন তো বুঝতে পারিনি, তখন ছোটবেলায় জাস্ট দেখছি, ভালো লাগছে, বাড়ির লোকেরা দেখছে। সো ধীরে ধীরে যখন বড় হয়েছি তখন দেখলাম যে ওয়ার্ল্ড সিনেমা, তখন ধীরে ধীরে ইন্টারনেট এসছে, যেহেতু আমার কাকদ্বীপে বাড়ি। তো তখন ওই যা হয় আর কি, সব জায়গায় এমন সাইবার ক্যাফে গুলো খোলে, সেই রকমই একটা সাইবার ক্যাফে থেকে সিনেমা নিয়ে আসা। ক্লাস 5 6 এ পড়ি তখন। তো তখন আমি মিশন ইম্পসিবল 2 দেখি। টাইটানিক মোর অর লেস আমরা সবাই দেখেছি। তো তারপরে ধীরে ধীরে ওয়ার্ল্ড সিনেমাতে শাটার আইল্যান্ড দেখলাম। বুঝতে পারলাম যে আমেরিকা বাদেও বিভিন্ন জায়গায় সিনেমা তৈরি হয়, সেগুলো নিয়ে তখন থেকে দেখা শুরু করলাম। তো ক্লাস 7 8 9 10 11 12 এই টাইমটা আমি প্রচুর সিনেমা দেখেছি কলকাতায় আসার আগে, এবং সেখানেই গিয়ে সামহাও কোথাও একটা অলরেডি সিনেমার প্রতি ভালোবাসা বা এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করার দিকে একটা ন্যাক তৈরি হয়ে যায় আর কি। বলো। তো দাদা, তোমার সম্পর্কে মানে গেট আপ কিংসুকটা জানার আগে তোমাকে একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে গেট আপ কিংসুক তো তুমি বানালে, বা তার আগেও তুমি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি বানিয়েছো। ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে আমরা যদি দেখি, সব থেকে বেশি সমস্যা হয় যেটা, আমাদের কাছে স্টোরিও থাকে, সব থাকে, কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বাজেট। মানে বাজেটে অনেক ডিরেক্টর বা অনেক প্রডিউসার, মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি তো প্রপারলি কোনো প্রডিউসারও থাকে না। মানে যেটা হয়, মানে বাজেটে অনেক ক্ষেত্রে অনেক মানুষ ছবি বানাতে পারে না। তো তুমি সেক্ষেত্রে পুরো ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করলে, তুমি যেহেতু এই ছবির ডিরেক্টর? হুম। এইটা আমি মইনা পুরোপুরি তোমার সাথে এগ্রি করবো না। বাজেট যে কোনো, তুমি বড় ছবির ক্ষেত্রেও বাজেট ইজ আ বিগ ইস্যু। তুমি যদি কোনো এখন যিনি বাহুবলী বানিয়েছেন, রাজামৌলি যখন বানিয়েছেন, তিনিও আই আই গেস বাজেট নিয়ে সমস্যায় পড়েছেন। আবার আমার দৃঢ় বিশ্বাস যে বাকি যত বড়ই ছবি হোক, বড় ছোট মাঝারি সব ছবিতেই বাজেটের ইস্যু প্রবলেম হয়। বাজেট ইজ আ, মানে ইজ অ্যান ইস্যু যেটা সব ফিল্ম মেকারদের কি কখনো কখনো ফেস করতে হয়। তো আমি বলবো না যে বাজেটটাই প্রথম এবং সব থেকে বড় কারণ ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে। আমার মনে হয় দা প্রসেস, কিভাবে ছবিটাকে বানাবো, কত স্বল্প বাজেটে বানাবো যাতে মানে বিশেষ টাকার ক্ষতি না হয়, এবং রেগুলার বানাতে থাকবো। দেখো, আজকে 9th of November, আজ থেকে ঠিক 8 বছর একদিন আগে আমি আমার ফিল্ম মেকিং এর কেরিয়ার শুরু করেছিলাম। তখন আমার 21 বছর বয়স। আমি একটা ছোট্ট টিম নিয়ে তখন দ্য শাফলার বলে একটি ছবি, সেই ছবিটি বানানো শুরু করি। সেইটা কিন্তু তখন একটা 21 বছরের মানে ফাইনাল ইয়ারে পড়ছি গ্রাজুয়েশনের ছেলের কাছে ইট ওয়াজ আ বিগ প্রজেক্ট। এবং তাতে যে বিরাট ইনভেস্টমেন্ট বা কিছু করেছিলাম তা নয়, খুব বুদ্ধি করে জিনিসটাকে ডিজাইন করে রেডি করে কাছাকাছি চেনা যারা অভিনয়টা মোটামুটি পারে তাদেরকে নিয়ে আমি ছবিটা করেছিলাম।
তো তারপরে আমি প্রচুর ছবি করেছি যেগুলো কিন্তু বিশেষ বাজেটের খরচা হয়নি। আমি প্রথমবার সিনেমা করে পুরস্কার পেয়েছিলাম, তখন আমি মাস্টার্স করছি ফিল্ম মেকিং এ। একটি ছবি করেছিলাম, ছবিটার নাম হচ্ছে দ্য ননসেন্স ফিল্ম। সিনেমাটার ডিউরেশন হচ্ছে আই থিঙ্ক 97 সেকেন্ডস। তো 100 সেকেন্ড শর্ট ফিল্মের কম্পিটিশনে ওই ছবিটা প্রাইজ পায়। এবং ওই ছবিটা থেকে আমি প্রায় 4,000 না 5,000 টাকার একটা মানে একটা পেয়েছিলাম, প্রাইজ মানি পেয়েছিলাম। এবং আমরা তখন তিনজন, আমি, আমার বন্ধু প্রীতম যে কিংশুকের ক্রিয়েটিভ প্রডিউসার, এবং অর্ণব যে কিংশুকের ডিওপি অর্থাৎ দ্য সিনেমাটোগ্রাফার, আমরা তিনজন ওই টাকাটা নিয়ে বেড়াতে যাই। বেড়ানোটা ওরাই ওরাই আর কি স্পন্সর করেন আর কি, যারা ফেস্টিভ্যালটা কোঅর্ডিনেট করেছিলেন। তো আমরা ননসেন্স ফিল্ম আমি বানালাম, সেখান থেকে গেলাম তিনজন ঘুরতে। সেখানে গিয়ে আমরা একটা ছবি বানাই, ছবিটার নাম হচ্ছে অ্যানসেস্টার অফ ম্যানকাইন্ড। সেটাও একটা শর্ট ফিল্ম। আমরা নাম দিয়েছিলাম মাঙ্কিমেন্ট্রি বলে। তো সেইটা আমাদের ইউটিউব পেজটাতেই পাওয়া যাবে আর কি। তো তখন ওই ছবিটা বানানো হয়, ছবিটা বানানোর পরে ওখানে গিয়ে আমি, অর্ণব এবং প্রীতম আমরা তিনজন কিন্তু ওখান থেকে কাজ করা শুরু করি। আর ঠিক তার আজকের 6 বছর প্রায় পরে তার ফলই কিন্তু কিংশুক, আমরা তিনজনই কিন্তু কিংশুকটা বানিয়েছি। সো আমরা অলওয়েজ বলতাম যে উই আর লাইক দ্য থ্রি মাঙ্কিস যারা একসাথে ছবি বানাতে যায়। তো ওই জন্য বাজেটটা মেন বিষয় আমি মনে করবো না। তুমি যদি চলতে থাকো, তুমি যদি অনেস্ট হও, তোমার যদি ওই কথাটা বলতে প্রচন্ড ইচ্ছা করে, ওই গল্পটা বলতে প্রচন্ড ইচ্ছা করে, এবং তোমার গল্পটা এমন তোমার মনে হয় তার একটা দর্শক আছে এবং দর্শকের ভালো লাগবে, এন্ড দ্যাট ইজ সামথিং নিউ, আমার মনে হয় না বাজেট ইজ দ্য ফার্স্ট প্রবলেম। অবভিয়াসলি বাজেট ইজ আ প্রবলেম, বাট আমার ক্ষেত্রে কিন্তু কিংশুকের কম বাজেটটা ওয়াজ ওয়াজ আ চয়েস অলসো। কারণ আমি চেয়েছিলাম এইভাবে ছবিটা বানাতে। আমার কাছে প্রচুর বাজেট থাকলেও কিন্তু এই কাস্টিং, এই ক্যামেরা, এই লোকেশনে এইভাবেই আমি ছবিটা বানাতে চাইতাম। সো আমার কাছে কিন্তু বাজেটটা প্রথম সমস্যা মনে হয় না। বাজেটের প্রবলেম থাকবে, কিন্তু তুমি কিভাবে, এটাই তো আর্টের কাছে আমি মনে করি, ফর এনি আর্ট, এই যে অভাব যেটা, ক্রাইসিস ক্রাইসিস ইজ দ্য বিগেস্ট ওয়েপন আর্টের জন্য। প্রচুর কিছু হাতে পেয়ে গেলে আমার মনে হয় আমি পরের ছবিটা ভালো করে বানাতেই পারবো না। এটাই। তো দাদা, তোমাকে যেটা পরের প্রশ্ন করছি, তুমি বললে যে তোমার বাড়িতে যারা হুম, সদস্য রয়েছে তারা প্রত্যেকে মানে হুম। সিনেমার সাথে মানে কোনো না কোনো ভাবে সিনেমা দেখতে পছন্দ করে, তুমিও প্রচুর সিনেমা দেখেছো, কিন্তু কখন মনে হলো যে এবার সিনেমা বানানো উচিত বা এবার আমার সিনেমা লাইনটাতে ঢোকা উচিত, এটা কখন তোমার মনে হলো, বা তুমি কি এমন দেখলে যেটার জন্য মনে হলো যে না, সিনেমাতে আমাকে এন্ট্রি করতে হবে? তো এটা যদি একটু দেখো শেয়ার করো। ওকে, দেখো এটা না খুব অর্গানিক্যালি হয়েছে। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে সিনেমা দেখছি, বিভিন্ন রকমের আমি সিনেমা দেখতে ভালো লাগে। বাড়ির লোক কখনো আটকাচ্ছেও না যে ছবি দেখছে বা সিনেমা দেখছে বলে কিছু সমস্যা বা বিশেষ কিছু। তো উইথ টাইম যখন এগোতে শুরু করি, একটু একটু করে বড় হই, পড়াশোনা করি, মাধ্যমিক হয়, উচ্চ মাধ্যমিক হয়, উচ্চ মাধ্যমিকের পরে হুম, কলকাতায় আসি। কলকাতায় এসে আমি গ্রাজুয়েশন যখন করি বিবেকানন্দ কলেজ থেকে, তখন আমার সাবজেক্ট ছিল মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন মানে পুরো মিডিয়ার একটা মানে এক্সপোজার আমি পেয়ে যাই। সেখানে জার্নালিজম আছে, সেখানে ফিল্ম স্টাডিজ আছে, এবং আমি অনেকগুলো কলেজেই সুযোগ পেয়েছিলাম। স্পেশালি আমি বিবেকানন্দ কলেজ এই কারণেই নিয়েছিলাম, তার কারণ হচ্ছে ওখানে ফিল্ম স্টাডিজ ছিল। ঠিক আছে? তো আমার ধীরে ধীরে আমার যে জায়গাটা তৈরি হয় বা যে জায়গাটা আমি দেখতে পারি যে ওয়ার্ল্ড সিনেমাটাকে আরো মন দিয়ে, ওটা আমার এখন সাবজেক্ট হয়ে যায়, মানে আমার সাবজেক্ট ওটাই। আমি ফিল্ম নিয়ে পড়ছি, মিডিয়া নিয়ে পড়ছি। দেন আফটার গ্রাজুয়েশন আমি মাস্টার্স করি। মাস্টার্স আমার ডিজিটাল ফিল্মসে ছিল, এনএসএইচএম থেকে। সেখানে খুব ভালো শিক্ষকদেরকে আমি পেয়েছি। সব্যসাচী স্যার, সৌম্য স্যার, শোভা দাস মল্লিক। তারা প্রচন্ড প্রচন্ড ভাবে আমাকে সাহায্য করেছেন। আমার যেটুকু ক্রাফট আজকে তৈরি হয়েছে, আমি আম, তাদের ক্ষেত্রে বিশ্বজিৎ স্যার বলে একজন টিচার আছেন, উনি আমাদের ব্যাচেলার্সে উনি আমাকে, মানে আমি ওনার কাছে পড়তাম। আমি এবং প্রীতম, আমার টিমের খুব, আমার যে ক্রিয়েটিভ প্রডিউসার সেও ছিল। সো আমরা ওনার কাছে পড়তাম। খুব খুব বড় ইনফ্লুয়েন্স এই এই মানুষরা আমার জীবনে, মানে ফিল্ম মেকিং এ আমার জীবনে খুব খুব বড় ইম্প্যাক্ট ওনারা ফেলেছেন। তো তখন ওই ধীরে ধীরে না, দেখো আসলে মনে হয় আমি অনেক ছোটবেলা থেকেই ভেবেছিলাম যে এই কাজটাই আমি করতে চাই। হয়তো সেটা ক্লাস 6 7 এইরকম টাইম থেকে আমি ভেবেছিলাম যে আমি ফিল্ম মেকিংটাই করতে চাই। আর সত্যি বলতে না, ওটা বাদে আমি আর কখনো কিছু ভাবিনি। সো হয়তো 10 12 বছর বয়স থেকে আজকের প্রায় 16 17 বছর ধরে আমি এই ক্রাফটটাকেই ঘষছি। সো এইটার বাইরে আমি হয়তো আর কিছু করতেও পারবো না। আই এম ভেরি অ্যাভারেজ ইন মেনি থিংস, বাট আই লাভ টু টেল স্টোরিজ, আই লাভ টু মেক ফিল্মস, আই লাভ টু অ্যাক্ট, আই লাভ টু রাইট। এই জিনিসটা আমাকে মজা দেয়। তো খুব অর্গানিক্যালি একটা গাছ যেমন নর্মালি বেড়ে ওঠে, আমি সেরকম, আমি কখনো ভাবিনি যে এইটা ক্রাফটের জন্য করছি, বাট অটোমেটিক হতে থেকেছে। সেরকম মানুষ এসেছেন, সেখান থেকে শিক্ষা পেয়েছি।
অ্যান্ড মন দিয়ে খুব ভালোবেসে পড়াশোনা করেছি। একটা সময় আমি প্রচুর স্টুডেন্টও পড়াতাম। এটা অনেকে জানে না। আমি 18 জন স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে পড়িয়েছি তাদেরকে ফিল্ম স্টাডিজ। তো সেইটাও একটা খুব বড় ট্রেনিং পিরিয়ড ছিল আমার কাছে। এবং এই যে তুমি যেটা বললে যে শর্ট ফিল্মস বানানো, এই শর্ট ফিল্ম গুলো খুব যে সব সফল হয়েছে বা খুব যে ভালো হয়েছে তাও আমি বলবো না। কিন্তু এই যে প্রায় 15-16 খানা শর্ট ফিল্ম রেগুলার আমি বানাতে থেকেছি লাস্ট 5-6 বছরে, সেটা আমার একটা ট্রেনিং পিরিয়ড আমাকে দিয়েছে। এটাই। তো দাদা এবার যদি আমরা গেট আপ কিংসুক নিয়ে কথা বলি, তো গেট আপ হুম, কিংসুক আসার কথা ছিল দিওয়ালিতে। এটা যখন আমি রিভিউ হুম, করেছিলাম, তুমি ট্রেলারটা প্রাইভেট করে দিয়েছিলে, আমাদের মধ্যে কথা হয়েছিল। হুম, কিন্তু অনেক হুম, দর্শক আমায় জিজ্ঞাসা করেছে ট্রেলারটা প্রাইভেট কেন, বা এই ছবিটা কবে দর্শকরা হুম। দেখতে পাবে, সেটা যদি একটু ক্লিয়ার করে দাও মানে পডকাস্ট। আচ্ছা। ট্রেলারটা প্রাইভেট এই কারণে, এর পিছনে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে যে ছবিটা আমি কমপ্লিট করেছি, একেবারে কমপ্লিট করেছি জানুয়ারিতে 2025-এ মোটামুটি কমপ্লিশন হয়েছে। তার আগে একটা কাজ ছিল, কিন্তু তারপর আমি বেশ কিছু অল্প আধটু জিনিস চেঞ্জ করে নিজের মতো করে ফাইনাল 2025-এ আমার কাছে পুরো রেডি ছবিটা আসে। তো তারপর যেটা হয়, একটা সিনেমা বানিয়েছি, আমরা চাইবো না যে কোনো দর্শকের কাছে পৌঁছানোর। তো আমি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় ছবিটাকে পিচ করতে থাকি, পাঠাতে থাকি। এবং খুব নরমালি মানুষজনের যে বিষয়টা হয়েছে যে আহ যেটা আমি ছবিটার সবথেকে বড় অস্ত্র মনে করছিলাম, যে ছবিটা খুব, খুব রিয়েল, খুব নেকেড, বিশাল কিছু ক্যামেরা নেই। আ ওখানে মেকআপের কোনো ব্যাপার নেই। ওখানে এক্সট্রা কোনো, আমি বলছি আর্টিফিশিয়াল লাইটের কোনো ব্যাপার নেই। আ কিছুই নেই। শুধুমাত্র একটা ক্যামেরা, একটা টিম, কয়েকজন ক্যারেক্টার, তাদেরকে নিয়ে শুট, একটা মজাদার গল্প, এইটা। সো এটা কিন্তু আমি হঠাৎ করে কিছু ইনভেন্ট করিনি। এটা কিন্তু সিনেমাতে চিরকালই ছিল। যদি আমরা নিউ ওয়েভ এর টাইমে দেখি বা যদি আমরা আ আ টেলিফিল্ম দেখি বাংলার, যেটা মেইনলি যে ছবির যে স্টাইলটাকে আমি হোঁয়াজ দিয়েছি, সেইখানে কিন্তু কোনোদিন এই বিষয়টা ছিল না। সো আমি যখনই মানুষদেরকে দেখাই, যেহেতু চেনা মুখ কেউ নেই, একমাত্র শাহির রাজ বেশ কিছু ছবিতে খুব ভালো পারফর্ম করেছে। ও লিড করেনি। তো সেই দিক থেকে সবার না একটা মানে বিশ্বাসটা হয়তো করে উঠতে পারছিল না যে দিস ইজ সামথিং যে এটা নিয়ে কথা বলা যায়। তো তখন সবাই বলতে থাকে অ্যামেচার, কেউ বলতে থাকে যে স্কেল নেই, কেউ বলতে থাকে প্রিমিয়াম লুক নেই। তো এই জিনিসটা হতে, হতে আমরা শেষে ফেড আপ হয়ে বুঝতে পারি যে এই ছবিটা কোথাও যাচ্ছে না। তখন আমরা বেশ কিছু প্রাইভেটলি মানুষদেরকে দেখাতে শুরু করি। আমার রুমে ল্যাপটপে ৫ জনকে ডেকে নিলাম। এবং তারা আমি দেখছি হাসছে। তারা আমি দেখছি দে আর গেটিং ইমোশনাল। তারা দেখে বলছে, "ইটস আ ভেরি গুড ফিল্ম। এই ছবিটাকে ভালো কোথাও মানে নিয়ে যাও তোমরা। এটাকে কিন্তু আটকে রেখো না।" তখন আমরা সাহস পেতে থাকি। এবং দেখি যে যখন কোন দিকে যাচ্ছে না, আমরা ভাবি যে ছবিটাকে দিয়ে YouTube এ দিয়ে ভালো করে প্রমোট করা যায়। এট দ্যাট টাইম আমরা যখন ট্রেলারটা রিলিজ করি, তুমিও জানো, তুমি নিজে আমাকে মেসেজ করে বলেছিলে যে আমি কোনো ইন্ডিপেন্ডেন্ট ছবির ট্রেলার এত তাড়াতাড়ি এত ভিউ দেখি। সো ইউ আর দ্য ফার্স্ট পারসন যে রিভিউ করেছিলে ট্রেলারটা। এবং ট্রেলারটা ২-৩ দিনের মধ্যে হিউজ মানুষ দেখেন। এবং তখন বুঝতে পারি যে না, আমরা হয়তো মানুষের মনে একটু জায়গা করতে পারছি। তখন আমরা ভাবি যে ছবিটাকে YouTube এই দেয়াটাই হয়তো বেস্ট সলিউশন হবে। সেইরকম টাইমেই খবর আসে যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা সিলেকশন পেয়েছে। এবং তাদের যারা কর্তৃপক্ষ এবং তাদের যারা আ সদস্য, তাদের মনে হয়েছে আমাদের ছবিটার সেই যোগ্যতা আছে। তো তারা আমাদের ছবিটিকে জায়গা দিয়েছেন এবং তখন তো obviously এটা একটা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার। আমরা সাথে, সাথে ট্রেলারটাকে এমনি অফ করি। কারণ ওখানে রিলিজ ডেটটা যেহেতু দিওয়ালি দেয়া ছিল, তাহলে লোকেদের একটা মিসগাইডেন্স হচ্ছিল। দেন ছবিটার আ আমরা ওই ট্রেলারটাকে যে কারণে অফ করি। তো ছবিটা কবে আসছে সেটা একটু টাইম দাও আমাদেরকে। কারণ আমরা ১ম দিন নজরুল নৃত্য ২ এ আমাদের শো ছিল ৭ তারিখে ৫টা থেকে। সেখানে আমরা মানে এটা সত্যি মানে দর্শকদের কাছে আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো মৈনাক আমি জানি না। ভগবানের কাছে কি করে মানে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। মানে আই এম ফরএভার গ্রেটফুল টু এভরিওয়ান। আ ছবিটি হাউসফুল হয়, মানে পুরো অডিটা ফুল ছিল। আমি দেখেছি মানুষ হেসেছেন, মানুষের চোখে জল এসেছে। তারা হ্যাঁ, কালকে ছবিটাকে তোমার স্ট্যাটাসও দেখলাম, মানে প্রচুর মানুষ, মানে পুরো হাউসফুল শো। হাউস হ্যাঁ, হাউসফুল শো হয় এবং শাহির রাজকে প্রচুর মানুষ প্রশংসা করছে। শুধু শাহির রাজকে নয়, ছবির বাকি টিমমেটস, সন্দীপন তপাদার আমার খুব কাছের বন্ধু, এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছে। অরূপ কর আম আমার দাদা স্থানীয় হন এবং খুব ভালো অভিনেতা, তাকে নিয়ে কথা হচ্ছে। দীপান্বিতা যে এই ছবিটার প্রযোজক, ও তাকে নিয়ে কথা হচ্ছে। ভাগ্যশ্রী যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে আছে, তাকে নিয়ে কথা হচ্ছে। এবং প্রত্যেকটা মানুষকে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছে, তাদেরকে নিয়ে কথা হচ্ছে। এটাই একটা ফিল্ম মেকার হিসেবে আমার কাছে এর থেকে বড় ১ম ছবি, খুব অনেস্টির সাথে বানিয়েছি। এইটাকে আমি কি করে মানে এটা মানে আই এম গ্রেটফুল টু এভরিওয়ান। সব অডিয়েন্স, আমার টিম মেম্বার, অল দ্যা মিডিয়া পারসন, ইউটিউবার্স, সবার কাছে, সবার কাছে। এটাই।
তো দাদা যেটা পরের প্রশ্ন করবো তোমাকে, যে শর্ট ফিল্ম এবং ফিচার ফিল্ম দুটোর মধ্যে কি মানে দুটো বানাতে কতটা চ্যালেঞ্জেস ফেস করতে হয়, মানে শর্ট ফিল্মে একটা আর ফিচার ফিল্মে একটা, মানে চ্যালেঞ্জেস এর কতটা ডিফারেন্স আমরা দেখতে পাই? চ্যালেঞ্জেস এর কোনো ডিফারেন্ট নেই। যে কোনো ফিল্ম তুমি বানাতে গেলে বেসিক চ্যালেঞ্জ থাকবে। তুমি কতটা তোমার ক্রাফটটাকে বোঝো, তুমি কতটা শার্প বুদ্ধিমান, সেটা তোমার উপর ডিপেন্ড করে। মানে ইটস লাইক, ধরো একজন ভালো ক্রিকেটার, সে একটা 20 ওভারের ম্যাচ খেলছে, তার যা চিন্তা থাকবে, সে তো সেম টেস্টেও তাই থাকবে। মানে হয়তো ফরম্যাটটা আলাদা, বাট একই। আর আমার এটা বিশ্বাস, যেটা অনেক বড় গুণী ফিল্ম মেকার্সরা বলেছেন, আমি এটাই বিশ্বাস করি, যে তুমি যেটা বলতে চাও, যে স্ক্রিপ্টটা দিয়ে ফিল্ম বানাতে চাও, সেটাই যদি তোমার কনভিকশন থাকে, তোমার যদি ভালোবাসা থাকে, তাহলে তুমি ওই ছবিটা হবেই, কেউ আটকাতে পারবে না। সো সেটা আমি আমার জীবন দিয়ে এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি, কারণ আমি কখনোই বুঝতে পারিনি যে এই ছবিটা এইরকম মানুষদের কাছে মন ছুঁতে পারবে। এবং এটাই। তো দাদা গেট আপ কিংসুকের আমরা মানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শাহির রাজকে। তো শাহির রাজ এর আগেও তোমার আবার প্রলয়, তারপর তোমার আরো অনেক কাজে দেখেছি, তার খাকি দা বেঙ্গল চ্যাপ্টারও তার একটা ছোট্ট ইয়ে ছিল। তো তোমার কি দেখে মনে হলো যে শাহির রাজকে এই চরিত্রটার জন্য পারফেক্টলি মনে হবে, মানে তুমি আচ্ছা, কিভাবে চরিত্রটা সিলেক্ট করলে? আচ্ছা। প্রথমত, এটাও ওই সেম, খুব অর্গানিক্যালি জিনিসটা হয়েছে। কেন অর্গানিক্যালি, মানে কেন জিনিসটা হয়েছে সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে শাহির রাজ অ্যাকচুয়ালি আমার কলেজের সিনিয়র, ঠিক আছে? কিন্তু শাহির রাজকে আমি কলেজে কখনো দেখিনি, শাহির রাজ আমাকে কখনো কলেজে দেখেনি। সো শাহির রাজের সাথে আমার দেখা হয় প্রথম সামনাসামনি, সেটা হচ্ছে আমি একটি ছবি অ্যাসিস্ট করছিলাম, সেখানে ও ছিল। সেখানে ও অ্যাজ অ্যান অ্যাক্টর সেখানে অভিনয় করে, এবং অভিনয় করার পরে আমরা আহ, যখন একদিন ফোনে কথা হচ্ছিল, তখন হি সেড কি, আমি রেগুলার অভিনয়টা তো করছি, যদি তখন তুমি করে বলতো, যে তুমি যদি কখনো ফিল্ম বানাও, একটু ভেবো, আমি থাকতে চাই। তো আমি তার 3-4 দিন পরেই ওকে ফোন করে জানাই যে এরকম একটা আইডিয়া আছে, তুমি কি কাজ করবে? এরকম আমি তো খুব মিনিমাল অ্যাপ্রোচে করছি, 5টা রবিবার শুট করবো, 5টা রবিবার তোমাকে লাগবে, কারণ ছবির ফার্স্ট সিন টু লাস্ট সিন তুমি আছো। তখন কিন্তু মইনাক ছবির স্ক্রিপ্ট লেখা হয়নি, ছবির শুধু আইডিয়েশন আছে, আমার মাথায় স্ক্রিন প্লেটা সাজানো আছে। এবং আমি তখন শাহিরদার সাথে কথা বলে ওর লাইফ থেকে কিন্তু প্রচুর কিছু জিনিস তুলতে থাকি, ঠিক আছে? ওর একটু স্কিনি চেহারা বলে ওকে বলা হয় যে ও হিরো মেটেরিয়াল নয়। ওর একটা খুব স্মার্ট অ্যাকসেন্ট আছে বলে সেটা নিয়ে অনেকে অনেক সময় অনেক কিছু বলেছে। ওর সিনেমার প্রতি যে ভালোবাসা, অ্যাডিকশন, সেটা নিয়ে অনেক কথা ওকে শুনতে হয়েছে ওর বন্ধুস্থানীয়দের কাছ থেকে। সেই বিষয়গুলোকে নিয়ে আমি ইনকর্পোরেট করতে থাকি, আমার জীবনের বেশ কিছু জিনিস বানাতে থাকি। তো আমি শাহিরদার জীবন, আমার জীবন, আমাদের টিমের সবার জীবনটাকে নিয়ে ধীরে ধীরে কিংশুকটাকে গড়তে থাকি। এবং প্রথম দিন থেকে কিংশুক কিন্তু শাহির রাজই ছিল। আমি প্রথম অক্ষর লেখা থেকে লাস্ট অক্ষর, শুধুমাত্র কিন্তু শাহির রাজ নয়, যাদেরকে তোমরা কাস্টিং এ দেখবে প্রত্যেকে কিন্তু প্রথম থেকে তারাই কাস্টিং ছিল। আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করিনি যে ওকে পাইনি বলে ওকে নিয়েছি। তো যাকে ভেবেছি, যাদেরকে ভেবেছি, তাদের কাছে গেছি, তাদেরকেই কাজ করেছি। এটাই হচ্ছে ব্যাপার। সো এটাই। And আমি এটাই বলবো, তুমি যেটা বললে, মুখোশে তুমি শাহির রাজকে দেখো একরকম, তুমি যদি জয়সলমীর জমজমাট দেখো, ও আরেক রকম। তুমি যদি ফাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের একটা ছোট রোলে দেখো, আরেক রকম। তুমি যদি আবার প্রলয় দেখো, আরেক রকম। আর তুমি কিংশুকে দেখবে, ওকে দেখবে আরেক রকম। যখন, সরি, তখন শাহির রাজ আমাদের নজরুল তীর্থের স্ক্রিনিং এর পরে দাঁড়ায়। তো তখন একজন এসে বলে যে আপনাকে তো সামনে পুরো আলাদা দেখতে। আমি তো দুটো লোককে দেখছি, কিংশুককে দেখছি, শাহির রাজকে দেখছি, আমি তো বুঝতে পারছি না কতটা আলাদা। তো তখন একজন বলে হি ইজ মোর হ্যান্ডসাম ইন রিয়েল লাইফ, বিকজ কিংশুক খুব মানে বয় নেক্সট ডোর একটা ক্যারেক্টার। শাহিদ তার নিজস্ব একটা স্টাইল আছে। তখন আমি বুঝতে পারলাম হাউ গুড অ্যাক্টর হি ইজ। ও কিন্তু কনভিন্স করিয়ে দিয়েছে। আর 1 ঘন্টা 18 মিনিট স্ক্রিনে থাকা এবং পুরো জিনিসটাকে পুল অফ করা, এটা কিন্তু চারটিখানি কথা না। সো আমার মতে হি ইজ আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ আওয়ার জেনারেশন। সো আমার মনে হয় শাহিদকে নিয়ে আরো মানুষের কাজ করা উচিত, লিডে কাজ করা উচিত, লিড রোলে বা খুব ইম্পর্টেন্ট রোলে কাজ করা উচিত। হি ইজ আ হিরো মেটেরিয়াল। দাদা তোমাকে এরপর একটা প্রশ্ন করবো, যেটা এখন দু ধরনের সিনেমা হয়, একটা হচ্ছে তোমার কমার্শিয়াল, একটা আর্ট ফিল্ম যদি আমরা বলি। তো অনেক দর্শক একটা জিনিস বলে যে কমার্শিয়াল সিনেমা বেশি হওয়া উচিত, আর্ট ফিল্ম বা যেগুলো একটু নিচ ক্যাটাগরির এগুলোকে দেখলে অনেক দর্শক দাগিয়ে দেয়, যেটা এটা হচ্ছে সিরিয়াল বা ড্রামা দেখলেও, মানে ড্রামা জনরার যদি কোনো ছবি হয় দেখবে অনেক দর্শক বা অনেক ক্রিটিক্স কিন্তু দাগিয়ে দেয় এটা হচ্ছে সিরিয়াল। তবে
তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার পাশাপাশি ড্রামা বা আর্ট ফিল্মও কি হওয়াটা দরকার? এইখানে আমি একটা কথা বলবো মৈনাক, যারা এই কথাটি বলেন তারা হয়তো, আমি জানি না তারা সিনেমা নিয়ে কতটা অ্যাওয়্যার। তার কারণ হচ্ছে এই আর্ট কমার্শিয়ালের এই আলোচনা আজকের নয়, এই আলোচনা দীর্ঘদিনের। তো যারা সাধারণ দর্শক, তুমি যে কমার্শিয়াল বা মাস সিনেমা বলছো, যে মানুষটা মাস, অর্থাৎ মাস মানে কি, যে সাধারণ মানুষ, ঠিক আছে। কমার্শিয়াল সিনেমা মানে কি, যেটা একটা বড় ইউনিভার্সাল মানুষ। আমার মনে হয় দু ধরনের ছবি হয়। একটা হচ্ছে ইউনিভার্সাল ফিল্ম, যেটা একটা ম্যাসিভ অডিয়েন্সকে কেটার করতে পারে। আরেকটা ছবি হচ্ছে, যেটা হচ্ছে মানে ডিরেক্টরস, মানে ডিরেক্টরস ফিল্ম বলবো না, ডিরেক্টরস ফিল্ম তো সবকিছু হয়। আরেকটা হচ্ছে প্যারালাল সিনেমা, যেটা একটা গল্প, একটা ডিফারেন্ট কাইন্ড অফ আ স্টোরি টেলিং সেখানে তৈরি করেছে, ঠিক আছে। তো আর্ট কমার্শিয়াল এইভাবে ছবিকে না দাগিয়ে দিয়ে আমার মনে হয় এটা বলা উচিত যে একটা ফিল্ম মেকার কিভাবে গল্প বলতে চাইছে। ফর এন এক্সাম্পল আমি তোমাকে বলতে পারি, ধরো জওয়ানকে কি তুমি আর্ট ফিল্ম বলবে না? জওয়ানের মধ্যে যে আর্টিস্টিক ভ্যালু আছে, সেই ভ্যালুটা তুমি আমাকে বলো না কটা ছবির মধ্যে আছে। অ্যানিমালকে কি তুমি আর্টিস্টিক ফিল্ম বলবে না? ওর মধ্যে যে আর্টিস্টিক ভ্যালু আছে, যে সিনেমাটিক ভ্যালু আছে, তুমি আমাকে দেখাও আর কটা ছবির মধ্যে আছে। এই দুটো তো বিরাট বড় সাকসেস। আচ্ছা, আর কে কি তুমি আর্টিস্টিক ফিল্ম বলবে না? ওটা তো আর্ট, ওটা তো পিওর পিস অফ আর্ট। তুমি তাহলে ওটাকে কি করে বলতে পারো যে এটা মাস কমার্শিয়াল ছবি, তাই না? এবারে আমাকে একটা কথা বলো, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি লাপাতা লেডিস, লাপাতা লেডিস যেভাবে নেটফ্লিক্সে সফলতা পেয়েছে, তুমি ওটাকে কি ছবি বলবে? ওটাকে আর্ট বলবে না কমার্শিয়াল বলবে? এভরি ফিল্ম ইজ এন, সিনেমা ইটসেলফ ইজ এন আর্ট ফর্ম। এটা একটা আর্ট ফর্ম, আর্ট ফিল্ম বলে কিছু হয় না। আবার এট দ্য সেম টাইম প্রত্যেকটা ছবির কমার্স থাকে। তুমি আমায় একটু আগে প্রশ্ন করলে বাজেট, বাজেটটা কি? ইটস এ কমার্শিয়াল থিং। আমিও চাইবো আমার ছবি মানে লাখ লাখ লোক দেখুক, গেট আপ কিংসু, ঠিক আছে। তো আমি তো চাইবো আমার ছবি একটা ব্যবসা করুক। কোনো ফিল্ম মেকার বলতে পারবে না যে সে চায় না তার ছবি দর্শক না দেখুক এবং ব্যবসা না করুক। তো যারাই আলোচনাটা করছে বা যারাই বলছেন মাস কমার্শিয়াল বা এইটা মানে আর্ট ফিল্ম, এটা নতুন আলোচনা নয়। দিস ইজ নট আ নিউ ফেনোমেনা। এটা অনেক দিন ধরে হয়ে আসছে। সব রকমের ছবি হোক। আমি এটা বিশ্বাস করি যে আমি ধরো কিংশুক বা যে ধরনের ছবি ভবিষ্যতে বানাবো, আমি ধরো কথার কথা বলছি, একটা ভালো মাছের ঝোল বানাতে পারি, ঠিক আছে। আমি ওটাকেই সুন্দর করে বানাবো, যেটা আমি চাইছি বানাতে। আমার কনভিকশন আছে। আজকের একটা নোন ফেসের হিরো চলছে বলে আমি তাকে নিয়ে একটা ছবি বানাবো, আমার কনভিকশন না থাকলে আমি সেটা করবো না। বাট আমাকে যদি প্রয়োজন হয় একটা নোন ফেসকে নিতে, আমি তাকে নেবো। আমার ছবিতে যদি ৬টা গান লাগে আমি রাখবো, আমার ছবিতে যদি ৬টা অ্যাকশন সিকোয়েন্স রাখে আমি রাখবো। যেটা আমার আমার ইচ্ছা করছে, আমার শরীর, আমার মন, আমার মাথা সবকিছু ডিমান্ড করছে বলার জন্য, সেটা আমি বানাবো। কিন্তু মানে ওরকম করে এটা আর্ট, ওটা কমার্শিয়াল, এই আলোচনাটা ইজ ইজ ভেরি, আমি মনে করি না এটা খুব একটা প্রোডাক্টিভ আলোচনা। আর এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা বলে আমি মনে করি না। মানে এবছরের সাইয়ারা ইজ দ্য বিগেস্ট হিট এখন অব্দি, তাই তো? মানে সব থেকে জায়গা তৈরি করার মতো হিট। আমি বাকি ছবিগুলোর নাম নিতে চাই না, এরকম বহু ছবি আছে যেগুলো ফর্মুলা ফলো করে গেছে, মাস কমার্শিয়াল ফর্মুলা। একটা ছবি ওয়ার্ক করেনি। একটা রোমান্টিক ফিল্ম সেটা ওয়ার্ক করে চলে গেল। সো ওটা কেউ বলতে পারে না মৈনাক, যদি আমার কিংশুকের প্রতি কনভিকশন না থাকে, ছবিটা কোনোদিন চলবে না। মেরা নাম জোকার যখন ইনিশিয়ালি রিলিজ করেছিল তখন কিন্তু ছবিটা চলেনি, কিন্তু আজ সেটা কাল্ট ক্লাসিক। কেন বলতো? বিকজ ডিরেক্টরের কনভিকশন ছিল। আন্দাজ আপনা আপনা 1994 এসেছিল, তখন ছবিটা 4 দিন চলেনি। আজ কিন্তু এটা কাল্ট ক্লাসিক। কেন বলতো? বিকজ রাজকুমার শান্তশির কনভিকশনটা ছিল। সো কনভিকশন ইজ ইম্পর্টেন্ট, আর কিছু না। তুমি কি ভারতীয় সিনেমাকে আহ যখন ভারতীয় সিনেমার ইতিহাস লেখা হবে, তুমি শ্যাম বেনেগালের নাম ছাড়া লিখতে পারবে? তিনি তো সারা জীবন প্যারালাল ছবিই বানিয়েছেন, সবার কথা আর্ট ফিল্ম বানিয়েছেন। বাট ভারতবর্ষে শ্যাম বেনেগাল কতটা ইম্পর্টেন্ট, সেটা যারা তার ছবি দেখেছেন, তাকে নিয়ে চর্চা করেন, তারা জানেন। আবার এট দ্য সেম টাইম তুমি কি একটা মনমোহন দেসাই বা একজন ডেভিড ধাওয়ান বা রোহিত শেট্টিকে ডিনাই করতে পারবে? তুমি একটা ফ্রেম দেখে বলে দিতে পারবে এটা ডেভিড ধাওয়ানের ছবি। তুমি একটা ফ্রেম দেখে বলে দিতে পারবে এটা মনমোহন দেসাইয়ের ছবি বা রোহিত শেট্টির ছবি। তো যারা যেরকম ফিল্ম মেকার, যারা কনভিকশনের সাথে কাজ করে, আই হ্যাটস অফ টু অল অফ দেম। তাদের প্রত্যেকের দর্শক আছে। তো এইভাবে দাগি এই আলোচনাটা কোথাও নিয়ে যাবে না। আর্ট কমার্শিয়াল নাথিং। একটা ভালো ছবি ইজ আ গুড ফিল্ম ইজ আ গুড ফিল্ম। দ্যাটস ইট। সেটা তোমার মন জয় করতে পেরেছে, তাহলেই ভালো। আমি সেদিন আমার খুব পছন্দের একটা বাংলা ছবি আসা যাওয়ার মাঝে দেখছিলাম। আর আমাকে তো এক বিন্দু বোর করেনি। কোথাও মনে হয়নি ওটা আর্ট কমার্শিয়াল। দ্যাট ইজ আ বিউটিফুল ফিল্ম। ওই ছবিটা সারা জীবন থেকে যাবে। আমার আমার এটাই মনে হয়, এবং আমার মনে হয় এটাই হওয়া উচিত। এটাই।
তো দাদা তোমাকে একটা পরের প্রশ্ন করব, গেট আপ কিংশুক তুমি বললে যে প্রতি রবিবার করে তুমি 5টা রবিবার ধরে শুটিং করেছো, এই যে কাজের চাপ বা এগুলোর ফাঁকে কিভাবে তুমি পুরো ব্যাপারটা ম্যানেজ করলে সেটা যদি দর্শকদেরকে বলো। কোনো মানে আমার বিশেষ কিছু সমস্যা হয়নি। আমি শনিবার অবধি অফিস করেছি, রোববার দিন সকালবেলা কল টাইম দিয়েছি ধরো 7টা, 8টা থেকে শুট শুরু করেছি, রাত্রেবেলা 9টা অবধি শুট করেছি। শুটে যেগুলো সমস্যা হয় সেগুলো তো খুবই মানে মাঠে খেলতে নামলে পড়ে যাবো, ক্যাচ মিস হবে, সেগুলো হয়েছে। কিন্তু আলাদা করে কোনো অসুবিধা হয়নি। 5টা দিন আমরা শুট করে আমাদের মনে হয়েছিল যে আর দুটো একটু কাজ বাকি, সেই জন্য একদিন রাত্রেবেলা আমি 8টার সময় শাহিদদাকে ডাকি, মানে শাহিরাজকে ডাকি। ও সেদিন আমার আমার অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটটাই কিংশুকের ফ্ল্যাট আর কি। তো ওইখানেই শুট করেছিলাম। তো ও রাত্রে 8টার সময় আসে, 8টা থেকে পরের দিন সকাল অব্দি ওর শুটিং করে শেষ করে দিই। সো খুব প্ল্যানিং করে, খুব জট ডাউন করে, খুব বুদ্ধি করেই শুটটা করা। সো আমার কাজের জন্য বা কারোর কাজের জন্য ছবিটার কোনো অসুবিধা হয়নি। তো দাদা তুমি গেট আপ কিংশুক বানালে, গেট আপ কিংশুক আসছে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, এর পরবর্তীতে তোমার প্ল্যানিং কি বা কোন জনরাতে তুমি এবার কাজ করতে চাইছো? জনরা লাইক আমি বলছি হরর হোক বা কমেডি হোক বা এই জাতীয় কোন জনরাটাকে তুমি এবার এক্সপ্লোর করতে চাইছো? দেখো মইনাক, আমি না মানে কি বলতো, মানে লেখাটা বা সিনেমাটা তো মানুষের মতো হয়। সো গেট আপ কিংশুক ইজ ফার্স্ট অফ অল উইটি, খুবই হিউমারাস একটা ছবি, খুবই স্টাইলাইজড একটা ছবি, খুবই সেন্সিবল একটা ছবি, যেটা আমি অ্যাটলিস্ট মানুষ হিসাবে হওয়ার চেষ্টা করি। যে কোনো ফিল্টার না রাখা, তোমার সাথে কথা বললে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটা হয়তো ফালতু ইয়ার্কিই মারছি, তোমার অবভিয়াসলি কাউকে অফেন্ড না করে একটা হিউমার তৈরি করা। সো অনেকের সেটা খুব বোকা বোকা মনে হয়, ঠিক আছে, ওরা বলে এটা খুব খারাপ জোক ছিল, বাট সেটা আমি করতে থাকি। এবং আমি প্রচুর সিনেমা নিয়ে কথা বলি যেটা কিংশুকের মধ্যে আছে। আমি বন্ধুদের সাথে খুব থাকতে ভালোবাসি। আমি আই আই লাভ ভিলেজেস বা মফস্বল মোর দ্যান দ্য সিটি, সেই বিষয়টা ভালোবাসি। এই সব কিছু আমার গল্পে কিংশুকে যেমন এসছে, হয়তো পরবর্তীকালেও ফিরে ফিরে আসবে। এর পরের ছবিটা যেটা আমরা করছি সেটায় প্রথমত আমি পরিচালনা করছি না। আমার খুব কাছের বন্ধু এবং গেট আপ কিংশুকের যে ক্রিয়েটিভ প্রডিউসার প্রীতম দাস, প্রীতম প্রডিউস করছে। ছবিটা আমি লিখেছি এবং ছবিটা আমরা সেম রবিবার 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 করে মোটামুটি 16টা রবিবারে শুট করে ফেলেছি, আর 1 থেকে 2 দিনে আমাদের কাজটা হয়ে যাবে। এবং ফর আ ভেরি লং টাইম আমরা শুট করেছি, কারণ আমাদের বর্ষা দরকার ছিল, আমাদের শীতকাল দরকার ছিল, আমাদের গরমকাল দরকার ছিল, আমাদের শরৎকাল দরকার ছিল। সো আমরা প্রত্যেকটা সিজন শুট করে গেছি। এবং ইটস আ বিগ ক্যানভাস ফিল্ম, 2 ঘন্টা 30 মিনিটের। কারণ কিংসুকে আমাদেরকে বহুজন বলেছিলেন যে ক্যানভাস ছোট কেন, বা ক্যানভাস ছোট লাগছে কেন। আজকে বড় পর্দায় দেখে আবার অনেকে বলছেন যে না ক্যানভাস ঠিক আছে ছবিটা অনুযায়ী। পরেরটা আমরা একটু ক্যানভাসটাকে বাড়িয়েছি। একটা খুব ইন্টারেস্টিং স্টার কাস্ট আছে, যেখানে আমি এখন রিভিল করব না কারা আছেন, ঠিক আছে। তাদের কিছু কিছু জনকে কিছু কিছু জন মানে কিছু কিছু জনকে বেশ ভালো রকমের লোক চেনেন। কিছু কিছু জন আছেন তারা হচ্ছে একদম সারপ্রাইজ প্যাকেজ, যে এরকম ভালো অভিনেতা আছে সেটা দেখলে তোমরাও চমকাবে। আর আমি এই ছবিটা পরিচালনা কেন করিনি সেটাও মানে তোমরা জানবে, যে একটা বিশেষ কারণে পরিচালনা আমি করিনি। এবং এটা পরবর্তী 1 বছর, মানে নেক্সট ইয়ার আর কি, 2026-এ কমপ্লিট হয়ে যাওয়া উচিত সব ঠিকঠাক গেলে। অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, যেটা গেট আপ কিংশুকে আমরা করতে পেরেছি। মানুষদের ভালো লাগা শুরু হয়েছে। দিস ইজ জাস্ট আ বিগিনিং, জাস্ট আমরা একটা স্টেপ নিয়েছি, এখনো হাজার স্টেপ যেতে হবে। কিন্তু আমরা আর একটা খুব মন দিয়ে করার চেষ্টা করছি। লেটস সি এবারে সেই ছবিটা মানুষদের কেমন লাগে। তবে এইটুকু বলতে পারি যে কিংশুক যতটা মিষ্টি গল্প, যতটা সুইট একটা ছেলের গল্প, পরের ছবিটা কিন্তু একেবারে সুইট নয়। ইট ইজ ভেরি ভায়োলেন্ট অ্যান্ড এক্সট্রিমলি ভায়োলেন্ট এবং এক্সট্রিমলি নাড়িয়ে দেওয়ার মতো একটা গল্প। দাদা তোমাকে যে এর পরবর্তীতে যে প্রশ্নটা করব, তোমার তো মাস্টার্সে মানে খুব ভালো রেজাল্ট আছে, মানে তোমার সাথে যখন আমার কথা হয়েছিল তুমি এগুলো আমাকে জানিয়েছিলে। তো যারা তোমার মতন ফিল্ম নিয়ে পড়তে চায় বা মাস কমিউনিকেশন যেটা নিয়ে পড়তে চায় তাদের জন্য তুমি কি বলবে, বা কেরিয়ার নিয়ে কি কি রয়েছে, কাজের জায়গা, এগুলো নিয়ে যদি তুমি বলো একটু। আমি এটাই বলবো যে মানে একাডেমিক্সটা খুবই দরকার। মানে গ্রাজুয়েশন মাস্টার্স আমি ফিল্ম মেকিং এর উপর করেছি বলে আমার অনেক সাহায্য হয়েছে। এমন নয় যে শুধু মানে মাস কমিউনিকেশন বা ফিল্ম নিয়ে পড়লেই ফিল্ম মেকার হওয়া যায়, সেটা একেবারেই আমি বলছি না। কিন্তু যেহেতু এইটা আমার সাবজেক্ট এবং এটা আমি এটাতেই থাকতে চেয়েছিলাম, তাই এটা নিয়ে আমি পড়াশোনা করি, মানে মাস কমিউনিকেশনে গ্রাজুয়েশন এবং ফিল্ম মেকিং এ মাস্টার্স। তো আমি এটাই বলবো সবাইকে, যে আহ, তোমরা পড়াশোনার জায়গাটাকে স্ট্রং করো। মানে যখন তোমরা পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করো। আমি বলছি না যে একাডেমিক্সে বিরাট নাম্বার পাওয়াটাকে বলছি, কিন্তু
খুব মাস কমিউনিকেশন হোক, ফিল্ম স্টাডিজ হোক, সেটাকে মন দিয়ে তোমরা যদি জিনিসটাকে পড়াশোনা করো, কোথাও না কোথাও সেটা না তোমাদেরকে নিয়ে যাবে। মানে আমি আমার নিজের জার্নিটা থেকে জানি, যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়, সবাই আমাকে, বেশিরভাগ লোক বলেছিল যে, যেহেতু আমার ডিরেক্ট অ্যাডমিশন হচ্ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য, যে আমি কেন গেলাম না এবং কেন আমি ডিজিটাল ফিল্মস এর উপরে করতে চাইলাম, কারণ ওই কোর্সটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। ওখানে যা যা সাবজেক্ট ছিল সেটা পড়াশোনা করে কিন্তু আমি আজকের বেনিফিট পেয়েছি। সো দ্যাট ওয়াজ মাই চয়েস। এবং আমি যখন থার্ড সেমে থাকি, তখনই আমি ইন্টার্ন হিসাবে মানে আমার দুজন মেন্টর, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি, তাদেরকে অ্যাসিস্ট করা শুরু করি 2019 সালে। এবং এই 6 বছর ওখানেও হয়ে গেল, আমি তাদের সাথে একসাথে কাজ করেছি। এবং প্রচুর কিছু আমার যেটুকু প্র্যাকটিক্যাল এডুকেশন, যেটা আমি মনে করি যে ফিল্ম মেকিং এর ক্ষেত্রে যেমনই এস্থেটিক্সটা দরকার, ঠিক ততটাই প্র্যাকটিক্যালটা দরকার। এটা একটা গুড ব্যালেন্স যদি তৈরি হয়, তাহলে কাজ করতে খুব মানে সুবিধা হয়। শুধু প্র্যাকটিক্যাল কিন্তু নো এস্থেটিক্স ঠিক না, শুধু এস্থেটিক্স নো প্র্যাকটিক্যাল সেটাও ঠিক না, দুটোর একটা ব্যালেন্স থাকা দরকার। সো আমি নন্দিতা ম্যাম এবং স্যারের থেকে এটাই আমি আমি শিক্ষা পেয়েছি। এবং মানে আমার যেটুকু ফিল্ম মেকিং এর সেন্স বা যা কিছু অল্প একটু ছিল, যেহেতু আমি এতগুলো শর্ট ফিল্মস এবং এত ইন্ডিপেন্ডেন্ট কাজ করে এসেছি। কিন্তু এই যে ইন্ডাস্ট্রি এক্সপোজার, হাউ টু শুট, হাউ টু মেক শিডিউল, এবং একটা ছবিকে ভালোবাসতে শেখা আরো বেশি করে, সেটা আমি নন্দিতা ম্যাম এবং স্যারের থেকে শিখেছি। আমি বহুরূপী ওয়াজ আ বিগ জার্নি ফর মি। বহুরূপী সাথে আমি প্রায় 3 বছর আমার জীবনের বহুরূপীর সাথে আমি যুক্ত ছিলাম। এবং সেটা আমার কাছে একটা বিরাট বড় জার্নি। এরকম পুরো প্রসেসটার মধ্যে থেকে যাওয়া, এতগুলো জায়গায় শুট, বহুরূপী কালচারটা সম্পর্কে জানা, এবং এরকম একজন ব্যাংক ডেকোয়েট, তার সম্পর্কে, তার লাইফ নিয়ে ছবি করা। সো আই এম ফরএভার গ্রেটফুল টু এই দুটো মানুষের কাছে, যারা, আমি বলে না যে ইন্ডাস্ট্রিতে কোনো যোগাযোগ, আমার তো কোনো যোগাযোগ নেই, কেউ চেনা ছিল না। এবং ওনারা দেখেছিলেন যে আমি আর কিছু না হোক সিনেমাকে ভালোবাসি, আমার সিনেমার প্রতি একটা অনেস্টি আছে। এবং আই এম অলওয়েজ গ্রেটফুল টু দেম। দে আর লাইক মাই, মানে দে আর লাইক গড টু মি, দে আর লাইক এঞ্জেলস টু মি। সো এটাই। এরপর তোমার এটা প্রশ্ন করব, তুমি একের পর এক শর্ট ফিল্ম বানাচ্ছ বা একটা গেট আপ কিংশুক বানলে, তারপর তোমার একটা কাজ আসছে, তোমার কি কখনো ইচ্ছা আছে মানে ওয়েব সিরিজ বা এই জাতীয় কিছু, যদি তোমার কোনো ওটিটির জন্য তৈরি করছো? কারণ ওটিটি ইজ আ লার্জ, মানে অনেক অডিয়েন্সকে তোমার গ্যাদার করতে পারে, তো ওটিটি প্ল্যাটফর্মে কোনো ওয়েব সিরিজ বা এগুলো বানানোর কি ইচ্ছে রয়েছে? হ্যাঁ, ইচ্ছে তো রয়েছে, কিন্তু ওই একটাই কথা যে যে সাবজেক্টে কনভিকশন থাকবে, যেটা করতে আমার মন চাইবে এবং আমি মন থেকে করতে পারবো, সেটাই অবভিয়াসলি করব। এবং সেটা পুরো ভালোবাসা দিয়ে এবং পুরোপুরি অনেস্টি এবং কনভিকশন দিয়ে করবো। তো দাদা, এরপর তোমাকে যেটা প্রশ্ন করবো, গেট আপ কিংশুক থেকে, মানে গেট আপ কিংশুক ছবিটা যখন সিলেক্ট হলো, আমরা একটু মানে তুমি বললেও যে তুমিও নিজেও মানে বিশ্বাস করতে পারো যে এত বড় জায়গাতে তোমার ছবিটা সিলেক্ট হবে। তো এখন তো তোমার উপর একটা চাপ বেড়েছে যে যেহেতু দর্শকদের তোমার ডিরেকশনের ছবি ভালো লাগছে, তো দর্শকদের কথাটা এবার তোমার যেহেতু আরো অনেকটা বেড়েছে, তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, সেই ব্যাপারটা তুমি কিভাবে এরপর থেকে হ্যান্ডেল করবে? হ্যান্ডেল, মইনাক, সত্যি বলতে হ্যান্ডেল ওটা নিয়ে ভাবছি না। এটা ভাবছি যে প্রত্যেকদিন সকালে উঠতে হবে, আহ বই পড়তে হবে, কাজের জায়গায় মন দিয়ে কাজ করতে হবে, আরো মন দিয়ে কাজ করতে হবে, আরো সেন্সিবল হতে হবে, ভালো ভালো সিনেমা দেখতে হবে, আরো প্রচুর মানুষের সাথে মিশতে হবে, প্রচুর হাসতে হবে। এইগুলো করলে সিনেমা অটোমেটিক আমি ভালো বা ঠিকঠাক বানাতে পারবো। সো আমি ওটা নিয়ে ভাবছি না, মানে এগুলো নিয়ে আই এম লেস বদার্ড যে পরের ছবিটা ভালো লাগাতেই হবে, তার মানে ওই চাপটাই আমি নিতে চাইছি না। আই জাস্ট ওয়ান্ট টু এনজয় সকালে ওঠা। বই পড়তে আমি খুব ভালোবাসি, আই রিড বুকস। আমি সিনেমা দেখতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, মানুষের সাথে আড্ডা মারতে ভালোবাসি। আমি যেখানে কাজ করি, চাকরি করি, সেটা খুব মন দিয়ে, খুব ভালোবাসা দিয়ে করি। আই ওয়ার্ক উইথ গ্রেট পিপল। তারা ছাড়া আমি কখনোই, মানে আমার মনে হয় না আমি, তারাই আমার মেন মানে শিক্ষক আর কি সিনেমার ক্ষেত্রে। সো আমি সেই জায়গাটা, কাজের জায়গাটা অসম্ভব এনজয় করি। এবং সো এটাই, আই এম হ্যাপি উইথ মাই স্পেস। আমি আরো বেশি, তুমি যদি বলো রাদার, আমি এটা চেষ্টা করব যে আমি আজকে যেমন ট্রান্সপারেন্ট, আমি যে কথাটা সবাইকে মুখের উপরে বলে দিতে পারি, সেইটা যেন আরো বেশি হতে থাকে, এটা যেন সারা জীবন থাকতে পারি। And আমি যেন সারাক্ষণ মানে নিজে হাসতে পারি, বাকিদেরকে হাসিয়ে রাখতে পারি, মজাতে রাখতে পারি, বাকি প্রবলেম উইল টেক প্লেস, মানে মানে উইল বি সলভড। এটা নিয়ে আমি ভাবি না, সত্যি বলতে ভাবি না। আমি সিনেমা আমার জন্য বানাই, যেটা কুইন্টিন ট্যারান্টিনো একটা কথা বলেছিল না, যে আমি আমার জন্য ছবি বানাই, বাকি সবাই ইনভাইটেড। আমি সিনেমা আমার জন্য বানাই, আমি লিখি আমার জন্য, বিকজ আই এম দ্য ফার্স্ট অডিয়েন্স। এবং আমি জানি আমি খুব তোমার ভাষায় মাসি অডিয়েন্স। তো আমি যদি নিজেকে এন্টারটেন করতে পারি, তাহলে আমি জানি আমার মতো হাজার লাখ লোক আছে, তারা এন্টারটেইনড হবেই। এটাই।
তো দাদা এরপর তোমায় প্রশ্ন করবো যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বাংলাতে উঠে আসা কতটা দরকার বলে তুমি মনে করো? যে তুমি যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, মানে তোমার মতন আরো 10টা হোক বা 20টা হোক বা 50টা হোক বা নাম্বার যাই হোক না কেন, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার উঠে আসা কতটা দরকার বলে তুমি মনে করো? আমার থেকে প্রচুর ভালো ফিল্ম মেকার ইন্ডিপেন্ডেন্ট অলরেডি আছে। আমি নিজেকে খুব একেবারেই ভালো ফিল্ম মেকার মনে করি না। তো প্রচুর অলরেডি আছে। একটু তোমরা ইউটিউবে দেখো, একটু তোমরা ফেসবুকে দেখো, একটু ঘাটাঘাটি করো, তাদের ছবি দেখলে ছিটকে যাবে। আমি একেবারেই অত ভালো ফিল্ম মেকার নিজেকে মনে করি না। তাদের ছবি অনেক রিচ, অনেক ভালো। আমি রাদার এইটা বলবো, যারা সত্যি ছবি দেখতে ভালোবাসেন এবং যারা ছবির সাথে যুক্ত আছেন, সেই সব মানুষদের কাজগুলো দেখুন। এবং আমার বিশ্বাস তারা দেখলে সেই কাজগুলো আরো আপলিফট হওয়া, আরো ভালো জায়গাতে খুব দরকার আছে। তো অলরেডি এটা ভেবো না যে ইন্ডিপেন্ডেন্ট ভালো ফিল্ম মেকার নেই, প্রচুর ভালো ফিল্ম মেকার আছে। এবার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে সেলিব্রেট করার দায়িত্বটা আমাদের, দর্শকদের, এবং যারা ফিল্মের না সাথে মানে যুক্ত, এই আমি বিজনেসের তোমাকে সাথে যুক্ত তাদের। না মানে আমি তোমাকে যেটা বলছিলাম, নতুন যারা ফিল্ম মেকার উঠে আসে বা নতুন বা ইন্ডিপেন্ডেন্ট, সেটা উঠে আসা কতটা দরকার? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো যেকোনো, সে তো শুধু ফিল্ম মেকার কেন, তুমি ধরো একটা যেকোনো প্রফেশনে নতুন মানুষ উঠে আসা তো দরকার। ধরো হিন্দিতে আজকের আমরা নতুন ফেসেস দেখতে পাচ্ছি, একটা আহান পান্ডেকে দেখতে পাচ্ছি, বা একটা বেদাঙ্গ রায়নার মতো একজন অ্যাক্টরকে দেখতে পাচ্ছি, বা লক্সকে দেখতে পাচ্ছি। এখানেও নতুন ফেসেসদের তো আসা উচিত। আবার শুধু আমরা সিনেমার গণ্ডির থেকে বাইরে বেরোই না, অন্য প্রফেশন গুলোতে ধরো যারা ইঞ্জিনিয়ার, যারা 65 এজ হয়ে গেছে, রিটায়ার করেছেন, তারা তো ডেফিনেটলি চাইবেন একটা 22 বছর 25 বছরের ছেলে আবার আসুক, তাদের জায়গাটাকে রিপ্লেস করুক। এই সার্কেলটা তো চলতে থাকা উচিত। ডেফিনেটলি নতুন ফিল্ম মেকারদের আসা উচিত। আমি তো সব থেকে বেশি, এটা আমার ইম্পর্টেন্ট মনে হয়, কলকাতার বাইরে ফিল্ম মেকারদের বেশি করে সিনেমা বানানো উচিত। মানে বেশি করে সবারই সিনেমা বানানো উচিত, তাদের গল্পটা বেশি করে আসা উচিত। একটা দার্জিলিং এর ছেলে বা একটা দার্জিলিং এর মেয়ে, আমার মতো একটা কাকদ্বীপের ছেলে, আমাদের তো দৃষ্টিভঙ্গি, মানে জিওগ্রাফিটা তো আলাদা না। আমার যেটা জিওগ্রাফি, আমি যেটা দেখে বড় হয়েছি, তুমি আই থিঙ্ক তুমি আই থিঙ্ক মুর্শিদাবাদে, তোমার জিওগ্রাফি আলাদা, তুমি নবাবদের জায়গায়, ঠিক আছে, আমি গঙ্গাসাগরের জায়গায়। তো আমার আবার যে দার্জিলিং এ আছে সে হচ্ছে টি গার্ডেনের জায়গায়। প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গিটা তো আলাদা। তারা যখন গল্পটা বলবে, তারা তাদের অথেন্টিক স্টোরিটা যদি বলে, তাহলেই তো এই অথেন্টিসিটিটা বোঝা যাবে। একটা কথা আছে না যে মোর পার্সোনাল ইজ মোর পলিটিক্যাল, অ্যান্ড মোর রিজিওনাল ইজ মোর ইন্টারন্যাশনাল। তো যে যার রুটটাকে যত ভালো করে তুলে ধরতে পারবে, সেটাই তো আর্ট ফর্ম। তো আম, সেটা দরকার। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে ফিল্ম মেকার আসুক, একসাথে আমরা কোল্যাব করি, ইন্টারেস্টিং কাজ করি, অ্যান্ড আমাদের নিজেদের বাংলা ভাষা এবং বাংলা সিনেমাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাই। বড় ফেস্টিভ্যালস হতে পারে, বড় স্কেল হতে পারে। এটাই করছে তো সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া কি করছে না? ইরান কি করছে না? জাপান কি করছে না? করছে তো। আমাদের দেশে মালায়ালাম সিনেমা ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল, সব থেকে বড় এক্সাম্পল। মালায়ালাম সিনেমা যেভাবে কাজ করছে, আমাদের করা উচিত। এমনটা নয় যে আমরা করিনি। তুমি ইউটিউবে যাও, আহ, নিমন্ত্রণ লেখো, পলাতক লেখো, তরুণ মজুমদারের ছবি, তুমি পাগল হয়ে যাবে বাংলার গ্রামকে কি অসাধারণ করে দেখিয়েছে। ভাবতেই পারবে না যে ওটা আজ থেকে 60 বছর 70 বছর আগের ছবি বা 50 বছর আগের ছবি। তো আমি বলবো এটাই, যে নদিয়া থেকে, কোচবিহার থেকে, ডায়মন্ড হারবার থেকে ফিল্ম মেকার আসুক এবং নতুন করে গল্প বলুক, নতুন করে ভাবাক। আমি এটা, সিনেমা কি বলতো, একটা পার্সপেক্টিভের মতো। ধরো এই আঙুলটা, এটা আমরা চারদিক থেকে দেখছি, তো এই আঙুলটাকে বিভিন্ন ভাবে দেখছি। তো এমন সিনেমা বানাক যে আমাদের পারসেপশন বদলায়। সেগুলো সব যে খুব সিরিয়াস গুরুগম্ভীর ছবি হতে হবে না। মজার ছবি আসুক, কমেডি ছবি আসুক, অ্যাকশন ছবি আসুক, হরর ছবি আসুক, বিভিন্ন জনারের ছবি আসুক, এক্সপেরিমেন্টাল ছবি। আমি নিজে প্যারোডি বানাতে চাই, বিশ্বাস করো। আমি যে জনারে কাজ করতে চাই সেটা হচ্ছে প্যারোডি। রিসেন্টলি সতীশ শাহ মারা গেছেন। আমি কালকে ওনাকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম উনি একটা ছবি করেছিলেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে থাকাকালীন, যে ছবিটা ওয়েস্টার্ন সিনেমার চার্লি চ্যাপলিনের প্যারোডি। মানে চার্লি চ্যাপলিনের স্টাইলে ওয়েস্টার্ন সিনেমার প্যারোডি। আমি ওদের এরকম প্যারোডি বানাতে চাই, মজার ছবি করতে চাই। ব্যাড অফ বলিউড তো প্যারোডি অফ বলিউড, প্যারোডি করেছে তো। সো এইরকম জনার আসুক না, যে প্রত্যেক রকমের দর্শককে কেটার করতে পারবো। সো সেইটা ইম্পর্টেন্ট আর কি। মেক ফিল্ম প্র্যাকটিক্যালি আমার, মানে আমরা নতুন ভাবে ছবি বানাই, যেটা হয়েছে সেটাও ভালোর জন্য। আমি তো রিমেক ছবি, প্রচুর রিমেক ছবি খুব এনজয় করেছি, ঠিক আছে। আবার একদিক থেকে কোনো মানে ছবি দেখে তোমাকে মনে হয়তো বলছি, মানে মানে তোমাকে অ্যাজ এ ফিল্ম মেকার যেহেতু তুমি, মানে তোমার কাছে ধরো একটা ভালো, মানে তোমার কাছে রিমেক গল্প আছে, তুমি কি সেটা নিয়ে কাজ করতে চাও? মানে মানে রিমেক ছবি কি হওয়া উচিত তোমার মনে হয়, নাকি না যা করব নিজের এরকম, অরিজিনালিটি মেনটেন করে? দেখো মইনাকে, এরকম করে বলা খুবই মুশকিল। মানে আমি তো, রিমেক ছবিও অরিজিনাল হতে পারে। আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ডিপার্টেড বলে একটা ছবি আছে 2006-এর, মার্টিন স্করসেজির ডিরেকশনে। জ্যাক নিকলসন আর আমাদের লিওনার্ডো ডিক্যাপ্রিও ছিল, ঠিক আছে। দ্যাট ওয়াজ আ রিমেক অফ অ্যান কোরিয়ান ফিল্ম,
ঠিক আছে? সেটা কিন্তু অস্কার পেয়েছিল। কেন বলতো? কারণ পরিচালক ছবিটা দেখার পরে মনে হয়েছিল এই গল্পটা আমি আমার আমেরিকান কালচারের সাথে মিলিয়ে বলতে চাই। ঠিক আছে? আমার যদি কোনো সিনেমা দেখে এইরকম লেভেলের খিদে জন্মায়, আমি বানাবো রিমেক। আমি তোমার একটা বাংলা ছবির রিমেক আমি নিজে করতে চাই। সাউথের নয়, কিছুর নয়। সিনেমার নামও আমি তোমাকে বলে দিচ্ছি, 'পথ ভোলা'। আমি জানি না তুমি দেখেছো কিনা। 1986 এর ছবি, তরুণ মজুমদারের ডিরেকশনে, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, সন্ধ্যা রায়, উৎপল দত্ত এবং আমাদের শক্তি ঠাকুর ছিলেন। ঠিক আছে? ইটস আ ব্রিলিয়ান্ট ফিল্ম। আমি তো ওই ছবি রিমেক বানাবো ভাই। মানে যদি কখনো হয় আরকি বা ওই খিদেটা জন্মায়, ওই ছবিটাকে তো আমি রিমেক করতে চাই। সো আমার কাছে আমি কি করতে চাই এবং সেটা আমার ভালো লাগছে কিনা এবং সময়ের উপযুক্ত কিনা, যে টাকাটা লগ্নি করবে সে ডুবে যাবে কি, এই অনেক কিছু জিনিস কাজ করে। সো সেইটার মানে ঐতিহাসিকভাবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যতটুকু আমি জানি, আমি বলছি আই এম নট এট অল দ্য রাইট পারসন এটা নিয়ে কথা বলার জন্য। আমরা কি কোনো কালেই বিরাট কালেক্ট করা ইন্ডাস্ট্রি ছিলাম? তুমি যদি নায়ক দেখো, আজকের নায়কেও দেখবে আজকের যা প্রবলেম সেম প্রবলেম, বাঙালি বাংলা ছবি দেখছে না। এটা নাক উঁচু ব্যাপার। সো আমি জানি না এটা আমি তুমি খুব ছোট মানুষ এই বিষয়ে কথা বলার জন্য। মানে আমি জানি না এই বিষয়টা অনেক ভালো বলতে পারবেন যারা সিনিয়র, যারা দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে। আমি এই একটা ছবি জীবনে সবে মানে বানিয়ে এইটা বলার ক্ষমতা, যোগ্যতা কোনোটিই আমার নেই। এটাই। দাদা এবার যদি আমরা গেট আপ কিংশুকে ফিরে আসি, আর বেশি সময় তোমার নেব না। গেট আপ না, না, কিংশুকটা বলো। দিয়ে যদি আমরা গেট আপ কিংশুকের দর্শক দের উদ্দেশ্যে যদি কিছু বলো, যে দর্শকরা এই ছবিটার মাধ্যমে কি পেতে চলেছে, এবং দর্শকদের ছবিটাকে নিয়ে যদি আরো কিছু একটু বলো। আমি এটাই বলবো মৈনাক, দর্শকদেরকে মানে টু বি ভেরি অনেস্ট, কি বলবো আমি জানি না। ছবিটা তো বানিয়ে ফেলেছি। এবার ছবিটা প্রায় 1 ঘন্টা 18 মিনিট ধরে বলেছে। আমি শুধু এইটুকু বলবো, যদি একটু সময় হয় ছবিটা যদি দেখেন, আমার মনে হয় ছবিটা যা বলার নিজের মতো করে বলে দেবে। আমি আলাদা করে ছবিটা কি বলতে চাই সেটা নিয়ে আমি কিছুই বলবো না। আমি শুধু মানে আমি যে 100 জন হলে বসে ছবিটা দেখেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। যারা ভবিষ্যতেও যতজন মানুষ দেখবেন আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, যে আমার এই পাগলামি ছেলে মানুষই করে বানানো একটা ছবিকে তারা দেখছেন। এটাই আমার কাছে অনেক 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 বড় ব্যাপার। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি তাদের কিচ্ছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই তারা যে এসে দেখেছেন আমি তাদের কাছে ফরএভার গ্রেটফুল। এবং তারা যেন আমায় আশীর্বাদ করেন, যেন আমি তাদের মন সারা জীবন তাদেরকে এন্টারটেইন করতে পারি, তাদের মন ভোলাতে পারি। এবং আম আমার নিজের ভাষা, বাংলা ভাষা, বাংলা সিনেমা, তার জন্য আমি যেন মানে আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে সেটাকে পৌঁছাতে পারি। সেই ক্ষমতা আর সেই মাথা ঠান্ডা, মন ঠান্ডার জায়গাটা যেন রাখতে পারি। এটাই বলছি। তো দাদা আরেকটা একবারে। কথা এড করবো, সরি, একটা কথা হুম। এড করব। আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম, এই কথাটা বলা খুব দরকার বলে আমি বলতে এলাম। আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম, আহ, ঠিক আজ থেকে 10 10.5 বছর আগে, তখন প্রচুর একটা অদ্ভুত কালচারাল শক তৈরি হয়। একটা 18-19 বছরের ছেলে কলকাতায় এসেছে, সেখানে চারপাশের বিভিন্ন মানুষ তারা কিভাবে তোমাকে দেখছে, কিভাবে বোঝার চেষ্টা করছে। এবং আমি দেখেছি যারা উম, বাইরে থেকে আসেন তারা তো একটা অন্য কালচার থেকে আসেন। তাদেরকে সহজে যেহেতু 18-19 বছর 20 বছরটা খুব ছোট বয়স, তো সেই সময় ক্লাসমেটেরা, কারণ আমি বিটেলস শুনিনি তখন, আমি তখন ফসিলসও শুনিনি, আমি তখন কবির সুমনও শুনিনি, আমি তখন জানি না যে এখানে মানে মল কালচারটা কি। ঠিক আছে? তো তাদের বারবার, যেটা কিংশুকেরও কথা, তাদের হয়তো আমাদেরকে মনে হয় আমরা গাঁইয়া, আমাদেরকে মনে হয় যেটা মেদিনীপুরের ক্ষেত্রে টার্ম ইউজ করে টুম্পা। ঠিক আছে? এবং দে আর আনকালচার্ড পিপল। আমি বলবো যে যদি এই ছবিটাকে কোনো ওই বয়সী ছেলেমেয়েরা দেখে থাকো, যারা এখন ছোট, আমি জানি বড়রা হয়তো এটা অতটা করবেন না, বা কেউ যদি করে থাকেন, যে গ্রাম মফস্বলের ছোট জায়গা থেকে যে ছেলে মেয়েগুলো আসে না স্বপ্ন পূরণের জন্য, তারা অনেক কিছু ছেড়ে, অনেক কিছু ত্যাগ করে এই শহরে আসে। বাবা মা, বাড়ির খাবার, ঠিক আছে, প্রতিবেশী, খেলার মাঠ, বন্ধু, সব ছেড়ে একটা খুপচি বাড়িতে থাকে তাদের স্বপ্ন পূরণের জন্য। তাদেরকে যদি মনে হয় তারা ঠিক লাগছে না, তারা ব্যাকডেটেড, তারা এটা জানে না, তাদের একটু ভালোবেসে বুঝিয়ে বলবেন। তারা আপনার শহরের কালচারটাকে অ্যাডপ্ট করে নেবেন। তাদেরকে অপমান, ভুল বোঝা বা মানে কোনোভাবে ছোট করবেন না। কারণ তারা একদিন এই শহরটাকে নিজের আপন করে নেবে। সেদিন কিন্তু আম, যখন আপন করে নেবে তারা, তখন কিন্তু এই শহরটা তাদেরও হবে। এটাই বলার, যে কাউকে অপমান, ছোট করা, মানে আনকালচার্ড বলা, গেঁয়ো বলা, এটা করবেন না।
যদি কেউ করে থাকে। এটাই। এটা আমার জীবনের এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি। কারণ I have faced this. I have gone through with all those things. তো সেটাই। তো দাদা খুব ভালো লাগলো তোমার সাথে এতটা সময় তুমি আমাকে দিলে। তো লাস্টে একটা কথা বলবো, আমার চ্যানেলের উদ্দেশ্যে যদি দর্শকদেরকে কিছু বলো। হুম। আর মৈনাকের চ্যানেলের উদ্দেশ্যে সব দর্শকদেরকে আমি একটাই কথা বলবো যে, সবথেকে বড় কথা মৈনাকের এত ভালো একটা জিনিস যে ও এত ছোট বয়সে এত সুন্দর করে একটা কাজ করা শুরু করেছে। এটা একটা এটা সত্যিই খুব ইন্সপায়ারিং। কারণ ১৬, ১৭, ১৮ বছরের একটা ছেলে যে এইভাবে রেগুলার কনটেন্ট বানাচ্ছে, তারও তো একটা ডেডলাইন প্রেশার, তারও তো একটা পিআর প্রেশার থাকে। এবং ও খুব মন দিয়ে কাজটা করে এবং ও খুব অনেস্টির সাথে কাজটা করে, যেটা আমার ওর বিষয়ে সবথেকে ভালো লাগে। তাই মৈনাকের চ্যানেলের সকল মানুষদেরকে আমি আমার প্রণাম জানাই এবং গেট আপ কিংশুকের গোটা টিমের পক্ষ থেকে আমি তাদেরকে প্রণাম জানাই। ওনার মানে মৈনাকের চ্যানেল আপনারা দেখুন। ও খুবই ভালো কাজ করে। ওর যদি কাজের কোনো ত্রুটি বা কিছু হয় সেটাও আপনারা কমেন্টে ওকে জানান। আর এটাই বলবো, ওর সাথে থাকুন। ও খুব, আমার বিশ্বাস মৈনাকের এই চ্যানেলটি আজকের যা সাবস্ক্রিপশন আছে, আমি ১০ বছর পর কটা ছবি করতে পারবো জানি না। কিন্তু আমার এটা বিশ্বাস ও তার ১০ গুণ বা ১৫ গুণ সাবস্ক্রিপশন দেবে। তো এটা আমার বিশ্বাস। তো এটাই। আর থ্যাংক ইউ মৈনাক। থ্যাংক ইউ। আমি আমার দিক থেকে তোমাকে যতটুকু বলার মানে বলতে পেরেছি বা টাইম দিতে পেরেছি। কারণ আ এটাই, অ্যান্ড আই এম ফরএভার গ্রেটফুল। কারণ কিংশুকের ১ম ট্রেলার রিভিউটা তুমিই করেছিলে। এটা আমি কখনো ভুলবো না। এটা সারা জীবন আমি মাথায় রাখবো। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য, এবং গেট আপ কিংসুকের জন্য অনেক শুভকামনা রইলো, এবং তোমার যেগুলো আগামী ছবি রয়েছে সেগুলো নিয়েও শুভকামনা রইলো আমার তরফ থেকে। এবং ভবিষ্যতে যখন আবার ছবি হবে আমরা কিন্তু আবারও একসাথে বসে আবার পডকাস্ট করব, তখন ওই ছবিটাকে নিয়েও আলোচনা হবে। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ মৈনাক। টাটা সবাইকে। ভালো থাকবেন সবাই। আবার দেখা তো হবে। এটাই বললাম দাদা, ভালো থেকো তাহলে। একদম। টাটা। চলো। টাটা।